অঙ্কিত আর জুনির ভুল বোঝাবুঝি মেটালো কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথা অনেকটাই কোমরে চোট পেয়েছে, আর তার জন্য অগ্নি রীতিমতো আয়রন দিয়ে কথাকে ভালো করে সেঁক দিয়ে দেয় যাতে কথার আর কোনো ব্যথা না থাকে। এদিকে রাত হয়েছে, তখন অঙ্কিত জুনির ব্যাপারটাকে নিয়েই ভাবছিল। এর মধ্যেই চলে এসেছে সিমরান। সিমরানকে দেখে অবাক হয়ে গেছে অঙ্কিত আর বলে, কিরে তুই এখানে, কি ব্যাপার? সিমরান বলে, স্যার আপনি তো জানেনই যে আমার কিছু পরীক্ষা টরীক্ষা আছে, তার জন্য আপনার কাছে একটা স্পেশাল ক্লাস নিতে আসলাম। আপনি আমাকে শেখাবেন না? অঙ্কিত বলে, হ্যাঁ নিশ্চয়ই শেখাবো। আমি জানি তুই পড়াশোনা করতে অনেক ভালোবাসিস। যারা পড়াশোনা করতে ভালোবাসে আমার তাদের খুবই ভালো লাগে শেখাতে, তাই তোকে শেখাতে আমার কোনো অসুবিধা নেই। তুই বস, আমি বিকারটা নিয়ে আসি। এরপরে অঙ্কিত সিমরানকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে থাকে আর এটাও বলতে থাকে, জুনি তো নতুন, জুনির সাথে যাতে সবাই একটু ভালো ব্যবহার করে। তুই বল না, ক্লাসে তুই বললেই সবাই শুনবে। আমি জানি তোর একটা আলাদা রকমের ক্রেডিট আছে। এরপরে সিমরান বলে, আমি একটা কথা বলবো স্যার, জুনি ম্যাডামকে দিয়ে না হবে না। জুনি ম্যাডাম তো আমাদের সবার সাথে মিশতেই পারে না, উনি কি করে সব কিছু করবে বলুন তো? তাই আমার মনে হয় যে ওনাকে বেশি ভরসা না করাই উচিত। অঙ্কিত তখন বলে, না না, ওনার উপর ভরসা রাখলে উনি ঠিকই পারবে। তুই দেখ না, চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই, তাই না? ইচ্ছে করে সিমরান অঙ্কিতের কাছাকাছি ঘেঁষতে থাকে, আর এটা জুনি দরজা থেকে দেখে নিয়েছিল। তারপর আস্তে আস্তে সেখান থেকে সরে যায় আর ঘরে গিয়ে কান্নাকাটি করতে থাকে। এরপর কথা জুনির কাছে চলে যায় আর বলে, কিরে জুনি, তোর কি হয়েছে? তুই এইভাবে কান্নাকাটি করছিস কেন? এরপর কলেজে ঠিক কী হয়েছে সবটাই কথাকে বলে দেয় জুনি। কথা বলে, সে কিরে, স্টুডেন্টরা শিক্ষক শিক্ষিকাদের সাথে এরকম বিহেভিয়ার করে না, এটা তো একদমই ঠিক না। এরপরেই চলে এসেছে অঙ্কিত আর বলে, জুনি কি হয়েছেটা কি? তখনই কথা বলে, অঙ্কিত দা, আমার মনে হয় জুনির কোথাও একটা অসুবিধা হচ্ছে, তোমার এই ব্যাপারটা একটু দেখা উচিত। তখনই অঙ্কিত বলে, আমি তো চেষ্টা করছি কথা, ও তো নিজেকেও সময় দিতে হবে তাই না? আর আমি জানি যে স্টুডেন্টরা একটু দুষ্টুমি করে, কিন্তু ওদেরকে ভালোবাসা দিয়ে বোঝালে, ওদের সাথে মিশলে ওরা সবটাই শুনতে চায়। এর মধ্যেই চলে এসেছে অগ্নি সবাইকে দেখে বলে, কি ব্যাপার, ভুল সময়ে আসলাম নাকি? সিরিয়াস কিছু ব্যাপার? তখনই কথা বলে, পাচক মশাই, জুনি যে ক্লাসে ক্লাস নিতে যায় সেখানকার স্টুডেন্টরা জুনির সাথে খুব খারাপ বিহেভিয়ার করে, খুব হাসি মজা করতে থাকে জুনিকে নিয়ে। তখন অগ্নি বলে, ও মা, এটা তো একটা সহজ স্বাভাবিক ব্যাপার, আমরাও যা করেছি জানিস। আমাদের জিওগ্রাফি টিচার আমাদেরকে নিয়ে রীতিমতো আতঙ্কিত থাকতো, এরকম কত হয়েছে। তখনই কথা বলে, কিন্তু আপনারা যেটা করেছেন সেটা ঠিক করেননি। এতে কি হয়, এতে স্টুডেন্টসরা আরও বেশি করে বার বেড়ে যায়, যেটা একদমই ঠিক না। স্টুডেন্টদের সাথে ভালো ব্যবহার করলে স্টুডেন্টরাও শোনে, কিন্তু এক্ষেত্রে জুনি ভালো ব্যবহার করলেও তারা শুনতে চাইছে না। এটা কি ঠিক হচ্ছে পাচক মশাই? তখন অগ্নি বলে, না, এটা সত্যি কোনোভাবেই ঠিক হচ্ছে না। অঙ্কিত বলে, ঠিক আছে জুনি, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। জুনি বলে, তুমি আর কি দেখবে, আমি তো অন্যায় করেছিলাম, আমি তো স্বীকার করেছি, কিন্তু স্টুডেন্টদের সামনে ওরকমভাবে আমাকে বলে তুমি অন্যায় করেছো। অঙ্কিত নিজের ভুলটা বুঝতে পারে। এরপরেই চিত্রা দূর থেকে সব কিছু দেখে বুঝতে পারে যে অঙ্কিত আর জুনির মধ্যে একটা যুদ্ধ চলছে, আর এটা দেখার পরে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, যাক, যুদ্ধটা তাহলে লেগেই গেছে, এরপর বাকিটা আমি শুরু করব। এর মধ্যেই রাতের খাবার কথাকে বানানোর দায়িত্ব দেয় কর্তাদিদা আর বলে, শোনো কথা মা, যেভাবেই হোক রাতের খাবারটা এবার থেকে তুমি বানিও, আমরা অন্য কারোর হাতের খাবার আর খেতে চাই না। এর মধ্যেই চিত্রা বলে, মা আমি বানিয়ে দিই, আমি তো রোজ রাতের খাবারটা বানাই। কিন্তু কর্তাদিদা বারণ করে আর বলে, না, তোমাকে বানাতে হবে না, কারণ তোমার হাতের খাবার আমরা আর কেউ খাবো না। ছি মেজো বৌমা, তুমি কি করে এত বড় অন্যায় করতে পারলে? শেষ পর্যন্ত মা নন্দীর কিরিট তুমি এইভাবে চুরি করলে, আমি তো ভাবতেই পারছি না। এরপরেও তুমি গলা উঁচু করে কথা বলো কি করে? তখনই কর্তা দাদু এসে বলে, রেনু একদম ঠিক কথাই বলেছে, আমরা আর কেউ তোমার হাতের রান্না খাবো না। মেজো বৌমা সব কথাই কানে এসেছে, তুমি আমাদের এই গুহ পরিবারটাকে একেবারে বদনাম করে ছেড়েছ। গুহ পরিবারের বউ হয়ে কিনা জেল খেটে এসেছো, তাও আবার কেন না মা আনন্দের কিরিটি চুরি করার জন্য। কি করে এত বড় অন্যায় করতে পারো?
এর মধ্যে মিহির কিছু বোঝাতে গেলে তখনই কর্তাদাদু বলে, শোনো মিহির, মাঝে মধ্যে তো মনে হয় তুমিও হয়তো মেজ বৌমার সাথে মিশে আছো আর তোমরা দুজনাই এই কাজটা করেছো। অর্ণা বলে, এরকম তোমরা ভেবো না, বিশ্বাস করো ঠাম, এরকম আমার মা করতে পারে না। তখনই কর্তা দিদা বলে, অর্ণা তুমি এসবের মাঝখানে ঢুকো না, এটা একদমই ঠিক হচ্ছে না। তখনই চিত্রা বলে, বাবা আপনি আমাকে এইভাবে কথা শোনালেন তো, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন একজন ক্রিমিনালের কথার ওপর বেস করে আপনি আমাকে এতগুলো কথা শোনালেন। তিলক কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি, তারপরেও যে কেন আপনি আমাকে এতগুলো কথা শোনালেন আমি তো বুঝতে পারলাম না। কর্তা দাদু বলে, থামো মেজ বৌমা, অন্যায় করে আবার বড় বড় কথা বলছো, আর তোমার মুখ থেকে এ সমস্ত কথা আমরা একদমই শুনতে চাই না। আশা করি তুমি আমাদের কথাটা বুঝতে পেরেছো। আর তখন কথার নামে বলতে শুরু করে চিত্রা, যে কথা যে এই পরিবারের সমস্ত নিয়মকানুন ভেঙেছে, এই পরিবারের মেয়ে বউরা নাকি বাইরে কাজে যায় না, তাহলে কথা কি করে নিজের বিজনেস ওপেন করতে পারলো। অগ্নি তখন বলে, শোনো মেজমা, তুমি যেই দৃষ্টিভঙ্গি দিয়ে সব কিছু দেখো সেই দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা দেখি না। অন্যায় করেছো কোথায় চুপ থাকবে তা না, আবার বড় বড় কথা বলছো। কি ভেবেছো বলো তো, অন্যায় করে পার পেয়ে যাবে? সেটা কখনো হবে না। অঙ্কিত বলে, আর মা তোমার হাতে রান্না আমরা খেতে পারবো না, ইদানিং ভয় করে যদি রান্নার মধ্যে কিছু মিশিয়ে দাও। সেদিনকারই তো দেখলাম কথার হার্বাল প্রোডাক্টে কাচের গুঁড়ো মিশিয়ে দিচ্ছিলে। অর্ণা বলে, দাদা ভাই তুই এসব কি বলছিস রে, মাকে এইভাবে অপমান করছিস। তিমির বলে, দেখেছো তো মেজ বৌদি, তোমার সম্পর্কে তোমার ছেলের কি ধারণা হয়েছে, আর এরকমটা করো না, ভালো হবার চেষ্টা করো। চিত্রা ভাবে, আজকে সবাই আমার বিরুদ্ধে কথা বলছে তো, একটা দিন আসবে যখন এদের সবাইকে আমি একসাথে জব্দ করব, আর সেই দিনটার জন্যই আমি অপেক্ষা করছি। কিন্তু কথাও একেবারে ঠিক করেছে, মেজমাকে প্রমাণ সমেতই ধরবে।